সময়ে ঠিক জায়গায় হাজির। বিলক্ষণ। তবে কথাটা হচ্ছে কি, পিছন থেকে কলকাঠি নাড়াচ্ছে কারণ আরে সে কি আর আমি জানি না, আমার কাজ তুমি ছাড়া আর কে করে দেবে বলো? তাহলে আমার পাওনাটা? আরে পাবে পাবে পাবে। আমি যদি এমএলএ হতে পারি, বকুলপুরের রেশন শপের ডিলারশিপটা একমাত্র তুমি পাবে। আপনি তো পাস করবেন। কি করে বুঝলে? পাকা খেলোয়াড়। আউট আউট করতে হবে কর্তব্যকরকে, আউট করতে হবে। ডক্টর উদয় কুমারকে নিয়ে চলবে আমার বেআইনি কিডনি চক্র। আউট, এদের সবাইকে আউট করতে এই ধর্মদাস পাল বল করবে। বিপরীত? হ্যাঁ বাবা, আমি বিপরীত। তোমার ছোড়া গুগলি পেয়ে খুব সতর্কভাবে কর্তব্যকার খেলছে, ক্যাচ উঠেছে, কিন্তু না, আম্পায়ার সঙ্গে সঙ্গে নো বল ডিক্লেয়ার করেছে। নো বল? হ্যাঁ বাবা, নো বল। আমাদের জীবনটাই যেন একটা ক্রিকেট, এখানে একে অপরকে আউট করার জন্য বল করে যাচ্ছে। বললেন গুগলি সার্ভিসিং সুইং। ওরে বাবা রে, এসবের আমি কিছুই বলিনি। চলি ধর্মদাস বাবু। চমৎকার। ধর্মদাস আজ আবার ধর্মাবতারে পরিণত হয়ে গেল। তাহলে তাহলে তুমি কোন খেলা খেলছো? বয়স হয়ে গেছে। আগে কি খেলতে? ক্রিকেট খেলেন মশাই, ক্রিকেট এই বয়সে খেলার মাঠে নয়, এই সংসার মাঠে। যাও ঘনশ, তুমি আবার ঠিক সময় মতো আমার সঙ্গে দেখা করবে। হ্যাঁ শোনো, তুমি কিন্তু সব সময় নজর রাখবে ওরাই কোথায় যায়, কি করে, কি চায়, আর ভিক্টর মোহনার কাছে কখন আসে কখন যায়। আপনাকে বলতে হবে না বাবু, এই ঘনশ সাহেবের নজর আপনিকে আসবে। ভাইকে ঘর ছাড়া করেছি, এখন বাকি ওই বুড়ো আর বুড়ি। তারপর ফাঁকা মাঠ, একেবারে ফাঁকা। আমি চলি বাবু, নমস্কার। আমার কথাটা দয়া করে বিবেচনা করুন বাবু। তোমার কর্ম তুমি করো। আমার কাকে বলতে যাচ্ছ বাবা? তুমি কি চাও বিপরীত? ক্রিকেট খেলেই তোমার জীবনটা তুমি কাটিয়ে দেবে। ক্রিকেট আমার প্রাণ, আমার জীবনের প্রথম ভালোবাসা। জীবনটা কিন্তু ছেলে খেলা নয় বিপরীত। তাই তো ক্রিকেটকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, কারণ আমি জানি সবাই আমায় ত্যাগ করলে ক্রিকেট আমায় কোনোদিন ত্যাগ করবে না। সংসারের প্রতি তোমার এই উদাসীনতা কেন? ওটা তুমি জানতেছো না বাবা, ওটা তুমি জানতেছো না, আমি উত্তর দিতে পারবো না। আরে ও সব ছেড়ে দিয়ে তুমি আমার ব্যবসা দেখাশোনা করো। জোর করে জিততে চাইছো বাবা? এ দুনিয়ায় পয়সা যার, জীবনের খেলায় জয়তা। ভুল বাবা, ভুল। যুগটা বদলে গেছে, শুধু পয়সা থাকলেই জীবনের খেলায় জয়ী হওয়া যায় না। জিততে হলে চাই অধ্যবসায়, প্র্যাকটিস। আর কপালে কিন্তু অশেষ দুঃখ আছে। সে দুঃখ আমি মাথা পেতে নেবো বাবা, তবু একজনকে কাঁদিয়ে আমি জীবনে সুখী হতে চাই না। দেশের রাজনৈতিক নেতারা দেশের জনগণকে ঠকিয়ে, শিক্ষক ছাত্রদেরকে ঠকিয়ে, আর তোমার মতো অসাধু ব্যবসায়ী দেশের সাধারণ ক্রেতাদের ঠকিয়ে যে আজব ক্রিকেট খেলায় মেতেছ, তা দেখে লজ্জা পাবে অতীতের সব নাম করা খেলোয়াড়রা।
তুমি কি বলতে চাও? আমি বলতে চাই আমাকে তুমি আমার পথে চলতে দাও বাবা। জোর করে সংসদ চিড়িয়াখানার এই আজব ক্রিকেট খেলতে বলে আমাকে একটা বিবেকহীন জানোয়ার তৈরি করো না বাবা। জানোয়ার সম্পদ আর তোমার এই আকাশ ছোঁয়ার তালিকায় আমি আর থাকতে চাই না বাবা, থাকতে চাই না। কি চাও তুমি? আমি চাই সাধারণ মানুষের মতো মাটির ঘরে বাস করতে, আর এই জীবনের শেষ বেলায় এ মাটির কোলে হারিয়ে যেতে। এই সংসারের প্রতি তোমার কোনো কর্তব্য নেই। কর্তব্য বলতে পারো বাবা, বলতে পারো। সন্তানের প্রতি তুমি কতখানি কর্তব্য করেছো, নিজের মেয়েকে বাবার ঘুটি সাজিয়ে কতখানি কর্তব্য করেছো তুমি বাবা। আমার মায়ের প্রতি তুমি কি কর্তব্য করেছো বাবা? কর্তব্যের বেলা জল ছিন্ন করে তুমি মিথ্যার মিছিলে গা ভাসিয়ে দিয়েছো বাবা। তাই আমি চাই ওই খেটে খাওয়া দিন দরিদ্র জনতার মিছিলে গা ভাসিয়ে সুখ নামক বস্তুটাকে আমার ব্যাঠে রাখাতে, জীবন নামক মাঠের বাইরে পাঠাতে, আর সুখ নামক বলটাকে ক্যাচ ধরে অন্যায় অধর্ম অবিচারকে আউট করতে, চিরদিনের মতো আউট করতে। আমার ছেলে আমার বিপুল, মনোরমার গর্ভজাত সন্তান। না 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 না, এসব আমি কি ভাবছি? মনোরমা অনেকদিন আগে মরে গেছে। আমার কলঙ্কিত অধ্যায় যে কোনো প্রকারে ওকে আটকাতে হবে। বেশি দূরে গুঁতে দিলেন বেরিয়ে পড়বে এই ধর্মদাসের রক্তাক্ত ইতিহাস। বিপরীত আমার অভিশাপের হেতু, বিপরীত আমার ধ্বংসের ধূমকেতু। ধূমকেতু ধূমকেতু আকাশে যায় মনোরা হয় ধূমকেতু, এমনি ভাবে আমার মনের আকাশে উঁকি দিয়েছে ধ্বংসের ধূমকেতু। এককালের বিজনেস পার্টনার দেবব্রত সেনের একমাত্র ছেলে বিলেতের পড়ালেখা শেষ করে দেশে ফিরে আসছে। দেবব্রতকে আমি কথা দিয়েছিলাম আমার একমাত্র কন্যা নন্দিনীকে আমি তার ছেলে সজ্জনের হাতে তুলে দেব, কিন্তু সজ্জনের শুনেছি স্বভাব আর চরিত্র মোটেই ভালো নয় বাবু, মোটেই ভালো নয়। আগে কই ঘেটে কুপলাম পচে ভূত ভাত। আগে ম্যানেজার বাবু বললে ঠাকুরি বাজার থেকে ভালো করে দই মিষ্টি দিয়ে আয়, বিলেত ফেরত সাহেব আসবে। হ্যাঁ, সজ্জন সেন আমার বন্ধুপুত্র বিলেতের পড়ালেখা শেষ করে আজই দেশে ফিরে আসছে। তাই আমি বাজারে গেল, কিন্তু বাবু কি পেল? কেন দই মিষ্টি কিছুই পেলি না? ওই যে বললাম দই ঘেটে কুপলাম পচে ভূত ভাত। ভদ্রলোকের পেটে দই দেওয়া যাবে না বাবু। তারপর আবার বিলেত ফেরত সাহেব বলে কথা। আর দই মিষ্টি না পেলে আর কি করবি? তাহলে অন্য সব জিনিসপত্র খুব ভালোভাবে রান্না করবি, একেবারে খাঁটি বাঙালি খাদ্য, যাতে তোর রান্না খেয়ে সবাই তারিফ করে। ও ভাবতে হবে না বাবু, ভেটকি মাছের কালিয়া পাঠার ঝোল। পাটা নয় খাসি। ওই হলো আর কি, ওই বদা খাসির ঝোল। আবার বলা খাসি কেন? শুধু খাসি। আচ্ছা ওই একই কথা, ভেটকি মাছের কালিয়া, খাসির ঝোল, বিচুলি চচ্চড়ি, সোনামুখীর ডাল, পাপড় ভাজা আর ভাড়াও মিষ্টি। এই যথেষ্ট নাকি বলিস? এই খেতে পারলেই হয়। এই ঝাঁকমারি রান্না খেয়ে ভুলতে পারবেনি বাবু। আমার বাবা ছিল ওই নবাব বাড়ির রাঁধুনি। আমার বাবার রান্না খেয়ে ওই সিরাজ সাহেবদের সঙ্গে আম বাগানে যুদ্ধ করতে গিয়েছিল। সেই জন্যই সিরাজ যুদ্ধে হেরে গিয়েছিল। জিতেছি জিতেছি আমি আজ বাড়িওয়ালাকে হারিয়ে আমি দুধখানা আমি জিতেছি বাপি। শুনলি তো, তোর বাবার রান্না খেয়ে সিরাজ যুদ্ধে হেরে গিয়েছিল ঠিকই, কিন্তু তোর রান্না খেয়ে আমার মা নন্দিনী ঠিক জিতে এসেছে। বলুন দিদিমণি। তোর বাবুকে বলে দে তোর দিদিমণিও ভালো রান্না করতে জানেন। বাবু দিদিমণিও ভালো রান্না করতে রান্না নয় রে হতভাগা, রান্না। ও বাপি
ঠিক আছে মা, ঠিক আছে, আর অভিমান করতে হবে না। হ্যাঁ সংযোগ মানে আজকের সব কিছু রান্না বান্না কিন্তু তোরা এই দিদিমণি করবে, আর তুই হবি তার জোগাড়ে, কেমন? তাই হবে বাবু, তাই হবে। তাই হবে বাবু, তাই হবে। তুই যদি তোর এই বাবুর কথা শুনিস না, তাহলে কিন্তু তোকে আমি ঘা ঢাকা মেরে এবার থেকে বের করে দেবো। কথাটা মনে রাখিস। এই, আমি কি রান্না করতে জানি? দিদিমণি, তুই আমার জোগাড়ে হবি। এই যে তুই বলে তুমি রান্না করতে পারবে, আমার বলছো পারবা। চটমারি না বাবু না, আর এই কাজের মধ্যে আমি নেই। ঝটমারি এরে বলে মরে গেছে, আর পরে বললে ইয়ে লেগে যায়। চটমারি তোমাদের কাজে আমি চটমারি। বেশি চালাকি করলে দিদিমণি যত তোটাই নাক বলছি, এই নাক বলছি, এই বাবুদের তো থাকে কোন সলায়। এটা কি সদানন্দ রায়ের বাড়ি? টাকা চাই, মানে সদানন্দ বাবুর কিছু টাকা হবে না। দেখা হবে না, তবে মানে ওনার কাছে যে আমার বিশেষ প্রয়োজন। কি প্রয়োজন আমাকে বলতে পারো? প্রয়োজনটা মানে ওনার কাছে, তো উনি যখন বাড়িতে নেই, ঠিক আছে আমি চলে যাই। কিছু বলবেন? সদানন্দ রায়ের সঙ্গে তুমি দেখা করতে চাও না? হ্যাঁ, দেখা করবার জন্য তো আমি অনেক দূর থেকে ছুটে এসেছি। আমি লোককে শুনেছি উনি খুবই মহৎ, উদার এবং গরিবের ভগবান, তাই এসেছিলাম চাকরির খোঁজে। হ্যাঁ, একটা চাকরির জন্য। চাকরি তো আমার না বিশেষ প্রয়োজন। ভ্যাকান্সি চাকরি হাতের মহালয়, যে চাইলেই পাওয়া যাবে। পাপি অযথা অদক্ষ কর্মচারী নিয়োগ করে রয় এন্টারপ্রাইজ কোম্পানি লোকসানে হার আর বাড়াবে না, বরং অযথা অদক্ষ কর্মচারী ছাঁটাই করে কোম্পানিকে বাঁচাবার চেষ্টা কর। আপনি আমি সদানন্দ রায়, বলো কি কাজ তুমি করতে চাও? বেঁচে থাকবার জন্য যে কোনো একটা কাজ আমার প্রয়োজন। চাকরি পাওয়ার জন্য সবাই এই একই কথা বলে, কিন্তু চাকরি পেয়ে আপনি আমার উপরে আস্থা রাখতে পারেন। আপনি বিশ্বাস করুন, আপনি যা বলবেন আমি তাই করব। বাঙালি যুবক বড়ই কর্মবিমুখ, মুখে শুধু তারা বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলায় একেবারে অষ্টরম্ভ। আপনি আমাকে একটা চাকরি দিয়ে অন্তত একটা আমার মতো তরুণ জীবনকে আত্মহত্যার মতো জঘন্য পাপ থেকে আপনি আমাকে রক্ষা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সেই ব্যবস্থাই করে দিচ্ছি। হ্যাঁ, তোমার নামটা যেন আমার নাম হৃদয় কর। হৃদয়। বাহ, ভারী সুন্দর নাম। হৃদয় যার আছে সেই হৃদয়। তোমার হৃদয়ের কাছে এই সদানন্দ রায় আজ মুগ্ধ হয়ে গেল। বাঙালি যুবকেরা শিক্ষাকে সম্মান করে এই বাড়িতেই বসে থাকবে, কিন্তু অন্য চেষ্টা করে দেখবে না। তোমার চেষ্টা আছে, তুমি পারবে, চেষ্টা করে দেখো। জীবনের খেয়াবে আশার সমুদ্র পার হয়ে মরণকে দু হাতে দূরে সরিয়ে দিয়ে বাঁচার মন্ত্রে দীক্ষা নিতে তুমি পারো কি? সদানন্দ বাবু সত্যি বড় উদার, মহৎ। ওনার এই উদারতার কথা সারা জীবন আমার মনে থাকবে। শুধু মনে থাকলেই চলবে না, আমার লাগেজটাও নিয়ে আসতে হবে। আপনি? আমি সজ্জন সেন, খুব শীঘ্রই এ বাড়ির জামাই হচ্ছি, আর তুই নিশ্চয়ই এ বাড়ির চাকর। আই মিন না না না, মানে এখনো হইনি। তার মানে 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 সদানন্দ বাবুর কোম্পানিতে একটা চাকরি পাওয়ার কথাবার্তা হয়েছে, তবে এখনো পাইনি। তাহলে তো তুই বেকার। তবে যা, গাড়ি থেকে আমার লাগেজটা নামিয়ে নিয়ে আয়, বিনিময়ে দুঃখিত, আমাকে ক্ষমা করবেন আপনি। আপনার বিদেশ থেকে শিক্ষার ধার করা লাগেজটা আমি মাথায় করে নিয়ে আসতে পারলাম না। আমি তোকে কিছুই করতে পারবেন না, কিছুই করতে পারবেন না।
শুনুন, কান খুলে শুনে রাখুন, আমি গরিব হলো ভদ্র ঘরের সন্তান। আমার মর্যাদা আছে, আমার মনুষ্যত্ব আছে, তাই আপনার হুঙ্কারের কাছে আমার শিক্ষা, আমার মনুষ্যত্ব, আমার বিবেক, আমার সব কিছু আপনার কাছে আমি বিসর্জন দিতে পারবো না। আমার নাম সজ্জন সেন, ভবিষ্যতে রয় এন্টারপ্রাইজের মালিক হলে তোদের মতো অসভ্য কর্মচারীদের আমি ঘাড় ধরে বাইরে বের করে দেব। তার আগে এ বাড়ি কহিন ওই নন্দিনীকে বিয়ে করে সব কাজের দায়িত্ব নিতে হবে। হ্যালো কাকা বাবু, বলুন ভালো আছেন? ভালো। তোমার ম্যানেজমেন্ট পড়া শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ কাকা বাবু। এখন কি করবে ভেবেছো? আপনি যা বলবেন, তবে ডিগ্রি বাড়ানোর ইচ্ছা আমার আর নেই কাকা বাবু। দেখো, আমারও বয়স হয়েছে, আগের মতো আমিও আর ঠিক খাটতে পারি না, কিন্তু আমার রক্ত দিয়ে গড়া কারখানায় দিনের পর দিন লোকসানের মাত্রা শুধু বেড়েই চলেছে। আপনার কোনো চিন্তা নেই কাকা বাবু, আমি যখন একবার এসে গেছি আপনার কারখানাকে আমি আবারও জাগিয়েছি। আর যদি তুমি পারো, তুমি চেষ্টা করে দেখো সজ্জন। তুমি চেষ্টা করে দেখো সজ্জন, তোমার উপরে এই গুরু দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত মনে থাকতে পারি। ম্যানেজমেন্ট পাস করে এসে যদি আমি এই সামান্য কাজটা করতে না পারি, আমি রাস্তায় হকারি করবো কাকা বাবু। তবে আমার সার্টিফিকেটটা নিয়ে কোনোদিন আপনার সামনে ফিরে আসবো না কাকা বাবু, বিশ্বাস করুন কোনোদিন। এই ঝকমারি, সাহেবের লাগেজটা নিয়ে যা, আর দেখবি সজ্জন সেনের থাকা এবং খাওয়ার যেন কোনো অসুবিধা না হয়। ম্যানেজমেন্ট পাস করা ওই সজ্জন সেন ছাড়া রয় এন্টারপ্রাইজের জীবন দান করা একেবারেই অসম্ভব। আমি আপ্রাণ চেষ্টা করে কারখানার প্রোডাকশন দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু কিছু দল, কিছু মানুষ মিটিং মিছিল করে, আর সেই জন্য ঠিক সময়ে প্রোডাকশন দেওয়া যাচ্ছে। আপনাকে আমি এতদিন দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন ম্যানেজার বলেই জানতাম, কিন্তু আজ জানলাম রয় এন্টারপ্রাইজের ম্যানেজার একজন হপলেস অপদত্ত। সরি মিস রায়। নো নো মিস্টার ম্যাডাম, অনলি ম্যাডাম। ওকে, আমার মনে থাকবে। আমি আপ্রাণ চেষ্টা করে কারখানার প্রোডাকশন দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু ওই হৃদয়কার নামে একজন নতুন শ্রমিক কাজ না করে দলবাজি আর ইউনিয়নবাজি করে যাচ্ছে। কাজ না করে কারখানায় ইউনিয়ন করে যাচ্ছে? না না না, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। ওকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে। সে শুধু আপনার অর্ডারের অপেক্ষায় ম্যাডাম। আমি আগেই বাপিকে সাবধান করেছিলাম, রাস্তার কুকুরকে পুষরা দিয়ে এখন মাথায় করে উঠবে। ভাগাবান্ডের মতো রাস্তায় রাস্তায় ঘুরছিল, কারখানায় চাকরি নেওয়ার জন্য, আর মাথায় চড়ে বসেছে। দেখুন দেখুন, ওই জানোয়ারটাকে ওকে উচিত শিক্ষা দিতে হবে। আমি এখনই ডাকছি ম্যাডাম, আমি এখনই ডাকছি। এই মেয়েরা, আরে সেকশন থেকে হৃদয় করব, জলদি বলাও। কাজ না পেলে কালে চাই, কাজ দাও বলে ধন্য দেবে, আর কাজ দিলেই মিটিং মিছিল করে সময় কাটাবে। কিন্তু না, এই কারখানায় ওসব চলবে না। ওর মতো জানোয়ারগুলোকে ঘাট ধাক্কা মেরে বের করে দিতে হবে। কাজটা করবেন না মেম সাহেব, মানে কারখানার শ্রমিকদের কিন্তু ঘাড় ভীষণ মজবুত, নোংরা ঘামে ভেজা, আপনার এই সুন্দর হাতটা কিন্তু পিছলে যেতে পারে। ধমকাবেন না, ধমকানিতে কিন্তু কোনো কাজ হবে না মেম সাহেব। আর ওই যে ইংরেজি কথাটা বললেন না, ওটা কিন্তু আমরাও জানি, বলি না কেন জানেন? আপনারা দুঃখ পাবেন বলে। শুনেছেন শুনেছেন ম্যাডাম, ওর কথাগুলো শুনেছেন? ওর এত বড় সাহস ম্যাডামকে নমস্কার না জানিয়ে
কেন নমস্কার দেব ম্যানেজার বাবু? কাজের বিনিময়ে আমরা পয়সা পাই, কিন্তু নমস্কারের বিনিময়ে কি পাবো ম্যানেজার বাবু? তাই বলে এতটুকু ভদ্রতা নেই আমাদের ফরেনে ম্যাডামকে? সব ভদ্রতা আপনাদের পকেটে থাকে, আর আমাদের মতো খেতে খাওয়া মানুষের পকেটে আপনারা ঢুকে দেন অভদ্র ছাত্রামি নগরামি। হ্যাঁ বসে কথা মানে কি জন্য আমাকে দেখে পাঠিয়েছেন দয়া করে বলুন। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম তুমি নাকি আমাদের কারখানায় অন্যান্য শ্রমিকদের কাজ করতে দিচ্ছ না। মিথ্যা কথা। মিথ্যা কথা নয়, এটাই সত্যি। হয়তো আপনাদের কাছে তাই, কারণ মিথ্যা আপনারা বলেন না, ওটা আমাদের মানে আমাদের মতো শ্রমিকের প্রাপ্য। আপনারা সব সত্যবাদী যুধিষ্ঠির বংশধর। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানিস না? সম্মানীয় ব্যক্তির সম্মান না। আপনি ভুল বলছেন, সম্মান যদি বড় দুর্লভ, চাইলেও পাওয়া যায় না। আমার প্রশ্নের জবাব দাও, কেন কেন এই কারখানা সুস্থ পরিবেশকে তুমি অসুস্থ করে তুলছো? তার আগে আমি আপনাকে বলি একটা ছোট্ট ইংরেজি কথা বলুন। অ্যানসার টু মি কোশ্চেন। কেন আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? কারখানায় অনেক শ্রমিক আছে, এতগুলো শ্রমিক থাকতে আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? আমাকে বুঝে আপনার নজরে ধরেছে। ও অপমানজনক ব্যবহার! দারোয়ান! বেশি বাড়াবাড়ি করলে দারোয়ান দিয়ে ঘাড় ধরে বাড়ি থেকে দূর করে দেব। সাবধান, খুব সাবধান। তোকে আমি চাকরি থেকে বরখাস্ত করব। চাকরির ভয় দেখাবেন না ম্যানেজার বাবু, চাকরির ভয় দেখাবেন না। আমার এই হাত দুখানা যখন আছে তখন আমি যেমন কাজ করতে পারবো। শোনো না, আমি রিক্সাওয়ালা ছেলে, মেহনতে বেশি থাকতে পারি, মেহনত করে কাজ করতে পারি, কিন্তু কারোর মুখে এই মনে বিশ্বাস করতে বসাতে পারবো না। আমার প্রশ্নের জবাব কিন্তু আমি এখনো পেলাম না। তার আগে আমার প্রশ্নের জবাব দিন। Shut up, রাজকের। কি অপমানজনক ব্যবহার! ম্যানেজার বাবু, চলুন চলুন। হ্যাঁ চলুন, এই অসভ্য জানোয়ারের সঙ্গে আর কথা বাড়াবেন না। চলুন। এই অসভ্য বুড়ো জানোয়ারকে কিভাবে শায়েস্ত করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। চলুন। হ্যাঁ চলুন। অপমান, অপমান। কি জানো কি ফেলেছি হারায়া, ওই আমার কপাল গেছে পুড়িয়া। কি জানো কি ফেলেছি হারায়া, আমার কপাল গেছে পুড়িয়া। কি জানো কি ফেলেছি হারায়া, আমার কপাল গেছে পুড়িয়া।
ছেলেকে বলেছিস আমি আর মুখ বুঝে থাকবো না। এতদিন অসহায় শ্রমিকরা মুখ বুঝে সব কিছু সহ্য করেছে। না না না, তারা ঘুমিয়েছিল আর নয়, এবার আমি রুখে দাঁড়াবো। কপাল গাছে পুড়িয়া কপাল গাছে পুড়িয়া কপাল গাছে পুড়িয়া ঠিক বলেছিস উদাস, চরম প্রতিশোধ নেব, প্রতিশোধ চাই। যেদিন সে আমাকে চর মেরে চরম অপমান করেছে, সেই অপমানের চরম প্রতিশোধ নেব, ভেঙে দেব যে হাত দিয়ে আমাকে অপমান করেছে, আমার গালে চর মেরেছে, সেই হাত আমি ঘুরিয়ে ভেঙে দেব। যতদিন পর্যন্ত অন্যায়ের প্রতিশোধ না নিতে পারবো, ততদিন আমার মনে কোনো শান্তি নেই। আমি দাবানল হয়ে জ্বলে উঠব, জ্বলে নেব রাতের ঘুম, তুলে দেবো ভালোবাসার হাতিয়ার, তুলে নেব ধ্বংসের হাতিয়ার। ওই সাত মহলার প্রাসাদ থেকে টেনে নিচে নামিয়ে সব অপরাধে, সব কৈফিয়তে আমি জবাব নেব। ধ্বংস ধ্বংস চাই, ধ্বংস। সমাধি হয়ে গেল, সমাধি হয়ে গেল, একদম ঝোড়ো মাথাটা নেমে গেল আমার আশার প্রদীপ। যে সংসারে যার উপরে বেশি ভরসা করেছিলাম, যার জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে আমি দিন রাত পরিশ্রম করেছি, সংসারের আর সকলকে বঞ্চিত করে যার মুখে আর দিয়েছি, যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, যার জন্য নিজের দেহের কিডনি বিক্রি করে ডাক্তারি পড়ার খরচ জুগিয়েছি, আজ তার কাছ থেকে পেলাম বঞ্চনার ব্যথার, লাঞ্ছনার লাশা। নিজের সন্তানকে এমনি করে আমার আচার গলা দিতে পারবে আমি কোনোদিন ভাবতে পারিনি। খাওয়ার জন্য ছেলের দুয়ারে কুকুরের মতো মনিবের মুখের দিকে চেয়ে থাকতে হয়। ছেলে মেয়ে তিরস্কারিত, বৃদ্ধ বাবা মায়ের পরম অন্নপূর্ণা, জানো অন্নপূর্ণা, জানো আজ রাতে আমাকে কেউ খেতে ডাকলো না, অনেক থেকে তোমার ছাড়া পেলাম না, আমার বড় খিদে পেয়েছে, আমাকে তুমি তুমি খেতে দাও না অন্নপূর্ণা। অন্নপূর্ণা, হাজির যে এই ভিখারিনী, ভিখারি শিবকে খেতে দেওয়ার অধিকার তার নেই গো। যন্ত্রণা, বড় যন্ত্রণা, যন্ত্রণার খিদের জ্বালায় আমি আর দাঁড়াতে পারছি না।
বৌমাকে না জানি কাউকে যে খেতে দেওয়ার হুকুম আমি কর্তব্যকর, আমি এই সংসারের কর্তা, আমাকে কেটে দেওয়ার হুকুম নেই, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও হুকুম নেই। না থাকলেও রিকশাওয়ালা বাবাকে চিকিৎসা করার মতো সময় ওই ডাক্তার ছেড়ে দেয়। এই মুড়ি কঠা লুকি আমি তোমার জন্য এনেছি, নাও এগুলো তুমি খেয়ে নাও। হ্যাঁ দাও, 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 এই মুড়ি খেয়ে আমি আমার রাগটাকে খোদার নামে করি। ধরো তোমার জানা ছিল না? চুরি করে মুড়িয়ে নেই। আমি না বলেছি আমাকে না বলে কাউকে কিছু খেতে দেবে না? ছেলের উপায় কারিগরি দিলে খাতার সব কেন? চোরের স্থান আমার বাড়িতে হবে না, যাও বেরিয়ে যাও এখান থেকে। বলি চুরি করে মুড়ি এনে বুড়ো নাগরকে খাওয়াতে লজ্জা করে না? ভগবান ভগবান তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মৃত্যু দাও। যে ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি সেই ছেলের বউ শ্বশুর শাশুড়ি কি বলছে তো এত লাঞ্ছনা আমার সহ্য হয় না। আমাকে তুমি মৃত্যু দাও। যাও এই রোগ নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়ে যাও, এখানে রোগের চিকিৎসাও করে আর তুমি খাও। আমরা মা বাবা গুরুজন গুরুজন না গুরুজন? আমার বাবার পায়ের নথের যোগ্য করে ওসব পায়া কেন? আমার অনেক দেখা আছে। আমার সংসারে আর খাওয়া জুটবে না। আমার বাড়িতে ভদ্রলোকের আনাগুনা, তোমাদের মতো ভিখারি দেখলে এ বাড়িতে আর কেউ আসবে না। এই বলছি, যাও বেরিয়ে যাও এখান থেকে, যাও বলছি। তাতে কি ডাক্তার ছেলের মান বাড়বে? সেই রিক্সাওয়ালা মান বাড়বে কি কমবে তাতে তোমার জানার কোনো অধিকার নেই। নিজের চরকায় তেল দাও। চরকায় না তেল দেবো অভ্যাস, নিজের পরের বিচার করে না। চরকা দেখলেই তেল দেয়। শোনো, ছোট লোকের মুখে বড় বড় কথা একদম মানায় না। ঠিক তাই, তেমনি ভদ্রলোকের মুখে অভদ্রের মতো ভাষা শোভা পায় না। ইডিয়েট! কার হুকুমে এই বাড়ির মধ্যে তুমি প্রবেশ আজ করছো? যার হুকুমে না, তোমার হুকুমে নয়। কারণ এখন এই বাড়ির কর্তা আমার সামনে দাঁড়িয়ে আছে। বাড়িটা ওই রিক্সাওয়ালার নয়, এই বাড়ি আমার বাবার টাকায় তৈরি কিনে। এক লক্ষ চুপ কর বাবা, চুপ কর। সত্যি সত্যি আর সংসারে
ওদের কোনো অধিকার নেই বাবা, কোনো অধিকার নেই। এখানে থাকে আমার দম বন্ধ হয়ে আছে, আমাকে তুমি একটু মুক্ত বাঁচাতে দিয়ে চলো। এই সংসারের অশ্রদ্ধার ভাত খাওয়াচ্ছে, করে মরবো, বিনা চিকিৎসায় মরবো। লাঞ্ছনা বঞ্চনা তাই চলো অন্নপূর্ণা, তাই চলো। এই নরক যন্ত্রণা ভোগ করার চেয়ে খবর আমি ইচ্ছা চালিয়ে গোড় বয়ে খাবো। আর যাও যদি যাও ভাবি, আমি পদে পদে ভিক্ষা করে খাবো। সেও হবে অনেক সুখে, অনেক শান্তি। এই একালত বেঁচে থাকতে তোমাদের দুটিকে দেবতার মতো মাথায় করে রাখবে। তবু তবু তোমাদেরকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে দেবে না মা। মা, হ্যাঁ মা, ছেলেবেলায় জন্মের পর মা আমার স্বর্গে চলে গেল। জ্ঞান হবার পর মা মা বলে অনেক কেঁদেছি, অনেক খুঁজেছি, অনেক ডেকেছি, কিন্তু কিন্তু আমি আমার মাকে খুঁজে পাইনি। হ্যাঁ বাবা, আজ 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 আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আমি সাক্ষাৎ পৃথিবীটার বাবা হতে চাই না। আমাকে আমাকে আর মা বলে লজ্জা দিস না বিরূপ। দীক্ষিতা বাবা মা, মাগো তোমার চরণ তলে যেন আমার জীবন প্রদীপ জলে। তোমার হাসিতে যেন স্বর্গ খুঁজে পাই। মাগো আমার মাগো, ওগো নারী, যুগে যুগে তোমরাই বয়ে এনেছো শান্তির অবিরধারা। তোমরাই একদিন সাবিত্রী হয়ে স্বামী প্রাণ ফিরিয়ে এসেছিলে। তোমরাই স্বামীর দেশে রামচন্দ্রের যোগ্য সহধর্মী হয়ে 14 বছর বনবাসে গিয়েছিলে। তবে আজকে তোমাদের এত পতন। সাবধান সাবধান, শহরে বেশি সম্প্রদায় মনে রাখবে, আজ যে বধূ কাল সে নারী এবং মা। সেদিন কিন্তু তোমাদের সন্তান তোমাদের ক্ষমা করবে না। চলে যা বাবা, চলে যাই, মাগো, চলে যা। চল এখানে বল, তোর হাত ধরে বেরিয়ে যায় এক অজানার উদ্দেশ্যে। আজ থেকে জানবো এই স্বার্থমান সংসারে এক লাখ বছর আমার আর কোনো সন্তান। তাই চলো অন্নপূর্ণা, তাই চলো। নিজের রক্তে গড়া সন্তান যখন আজ পর হয়ে গেল, আজ থেকে 1 লক্ষ আমাদের অন্ধের জন্ম। বৌমা, বৌমা, তোমরা সুখে থেকো মা, শান্তিতে থেকো। আমরা এই সংসারের আপন বাবা মা চলে যাচ্ছি মা।
জোটে তোমাদেরও জুটবে বাবা, কারণ আমি যে তোমাদেরই মধ্যে খুঁজে নেব আমার আমার হারানো বাবা। তোমাকে তোমাকে আমি যাবার সময় বলে যাচ্ছি ওগো নারী, এই শহরের মেয়ে কি সভ্যতার বাহক নয়, এই সবুজ গ্রামীণ সভ্যতার ধারক হও। কারণ এই গ্রামেই আছে রামা রামায়ণ, এই গ্রামেই আছে শিবাই শিবায়ন, সেখানে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে মা, আর মায়ের আরেকটাম মমতা। যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে দেবে। চলো চলো বাবা, আদর করে বাবা, চলো চলো। আমার দরদি ভরে কেউ হবে না, আমার দরদি ভাবে কেউ হবে না, আমার মা মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের দাম, এক ধার দুধের মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের দাম, তাহার মায়ের ঋণ দরদি ভাবি কেউ হবে না, আমার ও পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে গেল ও পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে গেল
আমরা চলে যাচ্ছি না, তুমি আমার উদয়কে বলো এর সংসারের আপদ আমার চলে গেছে, আর যদি পারো একটু গঙ্গার জল ছিটিয়ে দিয়ে তোমাদের অপবিত্র সংসার পবিত্র করে দিও। পবিত্র করে আমার বিবি আজ আমাকে বারবার ধিক্কার দিয়ে বলছে, তুমি কি করলে? তুমি আদর্শ পিতা সদানন্দ রায়ের একমাত্র কন্যা, যার কাছে শ্রমিক কুলি মজুরির সম্পর্ক সন্তানের মতো। না, আমি আর ভাবতে পারছি না, অত্যের অহংকারে মত্ত হয়ে আমি কি করলাম? একজন নিরপরাধী শ্রমিককে আমি চরম অপমান করলাম। আজ চরম অপমানের প্রতিশোধ নিতে গোপনে রাতের অন্ধকারে রাজকন্যার ঘরে, অহংকারী রাজকন্যার ঘরে প্রবেশ করেছে কারখানার শ্রমিক। চিনতে পারো কিনা সে দেখো, আচ্ছা চিনতে কারখানার হাজার শ্রমিকের সম্মুখে যার গলে চোর মেরে তুমি বুঝে দিয়েছে তুমি মালিক, আমি সে হৃদয় চরম অপমান করেছিলে সেদিন, ছয় অপমানের প্রতিশোধ। না না, যুগ যুগ ধরে তোমরা নিয়ন্ত্রণ খেটে খাওয়া মানুষের উপরে করেছ নির্যাতন, শাসন শোষণে জর্জরিত করেছ কুলি মজুরদের। আজ আজ সমস্ত অপরাধের সমস্ত অন্যায়ের জবাব দিতে হবে। না কেন? না কেন? হ্যাঁ, তাই
কারখানার শ্রমিক প্রবেশ করেছে। মালিকের একমাত্র অহংকারী কন্যার শয়ন কক্ষে। বেরিয়ে যাও বলছি, এই মুহূর্তে বেরিয়ে যাও। অপমানের চরম প্রতিশোধ নিয়ে তবে আমি চলে যাব। আমাকে সেদিন যে অপমান করেছ, যে অপমান সমান নারীদের অবমাননা করে, সেই অবমাননার আমি চরম প্রতিশোধ নেব। এসো চিৎকার করো, চিৎকার করো, চিৎকার করে বাড়ির লোক সবাইকে জানিয়ে দাও যে কারখানায় শ্রমিক প্রবেশ করেছে সদানন্দ রায়ের কন্যার ঘরে। দেব দেব ছেড়ে দেব, ছেড়ে দেব। তবে তোমার নারীদের কেউ নেই এখানে, তুমি আর আমি ছাড়া কেউ নেই, কেউ জানতে পারবে না তোমার রূপের যৌবন। আমি সাজার কেটে বড় তিক্ত হৃদয় বিতৃপ্ত করব। সকালে জানতে পারবে যে কারখানার এক শ্রমিক ইজ্জত লুটে নিয়ে গেছে। কোথায় থাকবে তোমার কারা, কোথায় থাকবে তোমার বাবার সম্মান? না 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 না, অপমান জ্বালা বড় জ্বালা। আমার সুন্দর মুখে কে দিলাম অসভ্য। ক্ষমা ক্ষমা ক্ষমা। সাধারণ শ্রমিক কারখানার আমার কাছে ক্ষমা চাইছো তুমি। ক্ষমা ধনির দুলালে রাত্রে শয়ন কক্ষে একজন সাধারণ শ্রমিকের কাছে তুমি ক্ষমা চাই। ভুল করেছি, কিছু আমার ব্যথা মনটা ভরে গেছে, নেমে গেছে হৃদয়ের বন্যে শিখা। চলে গেছে ক্ষমা যখন চলছে, তবে তোমরা যে সংবিধান করতে দিয়েছিলেন না, সেই সাথের মাথায় লাথি মেরে চলে যাচ্ছে।
ফুলের সামান্য মোটে বইব ফুলে করব, তবু মনে রেখো তোমাদের এই অহংকারীর চাকরি আমি আর কোনোদিন করব না, কোনোদিনও করব না। কারণ অন্যায় অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করব না। শুনি ম্যাডাম, গুড নাইট। মনটারে বলি এই জীবনে দাগা ছোড়া আর কি মনটারে বলি তুই কি দেখেছিস ডাকাতটা পালিয়ে গেছে? আমি নিজের চোখে দেখানো দিদিমণি। কিন্তু আমি নিজের চোখে চাচাকে কাকে দেখতে কাকে দেখেছিস? তুই দেখি আর নন্দিনী কাউকে দেখতে পেল না। যা জানিস, যা। আমার কথা বিশ্বাস না হয় এই সদানন্দ রায়ের বাড়িতে ডাকাতি করতে আসবে এমন সাহস কার? আমার বাড়ির চারিদিকে আছে শ্রমিক কর্মচারীদের বস্তি, ওরা আমার আপনজন পরম আত্মীয়। ভুল ভুল কাকা বাবু, হ্যাঁ ভুল। আপনার কারখানা শ্রমিক কলি বস্তি সবাই বেঈমান নেমখারাম। আমার কাছে গোপন খবর আছে, হৃদয় নামে একজন নতুন শ্রমিকের নেতৃত্বে ওরা সংঘবদ্ধ হচ্ছে। আমি কারখানার ম্যানেজার, আমার কথা যদি বিশ্বাস না হয় না সজ্জন না, তোমার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে, তোমার উপরে যে আমাকে বিশ্বাস রাখতেই হবে। কারণ লজ্জা কি রে মা? সজ্জন উচ্চ শিক্ষায় শিক্ষিত, সব দিক দিয়ে সে তোর উপযুক্ত। তাই আমি চাই এখন থেকে তোরা দুজনেই কারখানার সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নে। শুনলাম কাকা বাবু কে নাকি ডাকাতি করতে ঘরে ঢুকেছিল। না মানে নন্দিনী বলছিল। বিশ্বাস নেই কাকা বাবু, শিশকে ইঁদুরে ঘরে ঢোল কেটে দিতে পারে। ধন্যবাদ আপনার এই অযাচিত উপকারের জন্য, অযথ ধন্যবাদ। এখন আপনি আসতে পারেন। নন্দিনী সজ্জন বড় ভালো ছেলে। বাপি, কে ভালো আর কে মন্দ সে বিচার করার ক্ষমতা কোথায় আমাদের নেই বাপি। তাহলে আমরা হৃদয়ের উপরে এতখানি নির্দয় হতাম না। আর যুদ্ধের আসলো সজ্জন নাশার সাথে আমরা বাপি কখনো না। না সজ্জন না, নন্দিনীর কথায় তুমি কিচ্ছু মনে করো না সজ্জন। নন্দিনী আমার মা মারা একমাত্র স্নেহের কন্যা, বড্ড জেদি আর অভিমানী। তবে কথা কি জানো সজ্জন, ভুল হয়, ভুল আমরা সবাই করি। তাই ভুল করে সেই ভুলটাকে যদি আমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলি, তাহলে জীবন জংশনে মস্ত বড় ভুল হয়ে এই জীবন গাড়িটা আউটলাইন হয়ে যায় সজ্জন, আউটলাইন হয়ে যায়। এসো চলে এসো। নন্দিনী যেন সদ্য ফোটা ভোরের শিশিরে ভেজা একটা টাটকা তাজা গোলাপ, সহস্র পাপড়ি মেলে সদাই যেন আমাকে আহ্বান করছে মিলনের জন্য। আর
ফুৎকার দিয়ে তুমি কি ওই হৃদয় করবে না? তা হয় না, হতে পারে না। আই এম সজ্জন সেন, আমি হিরো গ্রাইট অপর ব্যাকিং চরিত্রে অবতীর্ণ হব। বুদ্ধি আর ক্ষমতা দিয়ে ধীরে ধীরে সব কিছু নিয়ে আসবো আমার হাতের মুঠোয়। তারপর যৌবন চঞ্চলা বনহরিণী নন্দিনী তুমি হবে এই ব্যাধের খাঁচায় বন্দিনী। ঠিক আছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমাদের প্রতি বছর যাত্রা বেশি হয়, কিন্তু আজ যে যাত্রা পালা আপনারা সবাই দেখছেন, ভাগ খায় না ভাগের মা, সেই চরিত্রে আমাদের এই বাবু আর এই আমার মা যে ভূমিকা করছে, বড় ছেলে না বড় বৌমা, তা আপনারা কতটুকু সন্তুষ্ট হয়েছেন কিনা আমি জানি না। আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের কিছু বকশিশ আপনারা সন্তুষ্ট হবেন কিনা বৌমা দিতে না, শাশুড়ি দাও হবে বৌমা দিন না, সব না জানি না এই সমস্যায় আপনারা সবাই আপনারা সন্তুষ্ট হবেন। একটুখানি দেখেন পুরস্কারটা আমি বড় ছেলেরে মানুষ করতে গিয়ে কিডনি করে দিচ্ছে, আর তারপর সে বড় লোকের মেয়ে বিয়ে করে যা পাইছে হবে। আমি তাকে একটি জুতোর মালা এই বড় বৌমা যা করেছে ঘরে বৌমা আমার চোখের সামনে এগিয়ে না ওইরকম বৌমা দরকার। বাগেরহাট থেকে আসছে। এই যে কাকু আমাকে 500 টাকা দিচ্ছেন, 5 টাকা না, এটা 5 লক্ষ টাকা। আর মায়েদের উদ্দেশ্যে বিশেষ করে আমি বলছি, আমার মতো মৌমনার মতো কোনো মা হবে না। আমিও কিন্তু মা হয়েছি, আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে, কিন্তু আমার মতো মানে এই মৌমনার মতো কোনো মা হবে না। আসলে এই পৃথিবীতে মা বাবার ঋণকে কোনোদিন শোধ করতে পারে না, বুঝতে পারছেন? সবাইকে নমস্কার, আমাকে আরো আশীর্বাদ করবেন আমি যেন এরকম অভিনয় করে মানুষের মন জয় করতে পারি, কিন্তু মৌমনার মতো কোনো মা হবে না, অন্নপূর্ণার মতো মা হবে। আমি জানি না আপনাদের কতটুকু আনন্দ দিতে পেরেছি, তবে এই যে জুতোর মালা, এই যে কত বড় আশীর্বাদ আর কত বড় পুরস্কার, আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই এই আশীর্বাদ আমি মাথায় করে নিয়ে যাচ্ছি।